হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। একটা সোনার আংটি, একটা ময়ূরপঙ্খী ধুতি, পাঞ্জাবির জন্য সোনার বোতাম। সেই বিকেল থেকে কি এত লেখাপড়া করছো বলো তো? চিঠি লিখছি। তা কাকে চিঠি লিখছো শুনি শুনি? আমার শাশুড়ি মাকে লিখছি গো গিন্নি। আমার মাকে হঠাৎ চিঠি লিখছো কেন? এক সপ্তাহ পরে তো জামাই ষষ্ঠী, তাই মন্ত্রীমশাই সব আবদারগুলো একে একে লিখে ফেলেছেন। তুমি আমার মায়ের কাছে আবার কি আবদার করছো বলো তো? বেশি কিছু না, ওই আমাকে চিঠি পাঠিয়ে নিমন্ত্রণ করতে হবে, তারপর সাদা ঘোড়ায় করে নিয়ে যেতে হবে আমাকে, 3 দিন আদর যত্ন করে খাওয়াতে হবে, সোনার আংটি, ময়ূরপঙ্খী ধুতি, সোনার বোতাম, গলার হার, এই সব উপহার দিতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার মায়ের কাছে এত কিছু হ্যাংলার মতন চাইছো কেন? দেখো গিন্নি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী, আমার তো একটা আভিজাত্য আছে। আমাকে এরকম রাজকীয় ভাবে নিমন্ত্রণ না করলে আমি এবারে মানবো না। আমার মা এসব পারবেন না। আমি ওই শুধু আম লিচু কাঁঠাল খেয়ে জামাই ষষ্ঠী কাটাতে পারবো না। তাহলে তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। কি জামাই ছাড়া জামাই ষষ্ঠী? হ্যাঁ হ্যাঁ, আমি আগামীকাল সকালেই চলে যাব। এই পোড়া কপালের সংসারে যত কম থাকা যায় ততই ভালো। এই চলো 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 চলো। এটা আমার সাথে কি হলো রে বটা ঘটা? লোভে পাপ আর পাপে চাপ হয়ে গেল। বাহ বাহ, আজ সবাইকেই বেশ খুশি খুশি দেখাচ্ছে। সামনেই তো সবাই শ্বশুর বাড়ি খেতে যাবে, তাই মুখে এত হাসি খুশি ভাব মহারাজ। হ্যাঁ, পরের সপ্তাহেই তো জামাই ষষ্ঠী। তা মন্ত্রী, তোমার কি খবর? আমারও ভালোই খবর। তুমি এত চুপচাপ কেন? আমার জন্য তো আমার শাশুড়ি মা এলাহি আয়োজন করেন, এবারেও নিশ্চয়ই করছেন। কিন্তু গিন্নিমাকে যে দেখলাম আজকেই আপনার শ্বশুর বাড়ি চলে গেলেন, মুখটাও কেমন ভার ভার ছিল। আপনার সাথে ঝগড়া হয়েছে নাকি? এই না না, ঝগড়া কেন করতে যাব? আমি তো গিন্নির সাথে মিষ্টি সুরে কথা বলি। তা গোপাল, তোমার কি খবর? আমার আর কি মহারাজ, এখন তো আর আমি জামাই ষষ্ঠী যাই না। আমাদের নিজেদের মেয়ে জামাই আছে, তাদের নিয়েই ব্যস্ত থাকি। ও, তাই এবারে তারা আসছে তো? হ্যাঁ, আমার গিন্নি তো তাদের জন্য অনেক ভাবনা চিন্তা করে রেখেছে। ওই আম কাঁঠাল লিচু তো আছেই, তার সাথে ওই ইলিশ মাছ, কাতলা মাছ, 5 রকমের সবজি, 2 রকমের ডাল, আরো কত কি। বাবা বাবা, বেশ বেশ, তাহলে তোমাদের সবার জামাই ষষ্ঠীতে ছুটি থাকবে। সব কেনাকাটা করতে হবে তো। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে রে, সবাই চব্যচস্য খাবে। মন্ত্রীমশাই, এই তো সুযোগ। কিসের সুযোগ? আমি বলতে চাইছিলাম যে এই সময় সব সভাসদেরাই তো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে শ্বশুর বাড়ি যাবে, আর সবাই কিছু না কিছু কিনে নিয়ে যাবে। হ্যাঁ, শাড়ি গয়না মিষ্টি। আর গোপাল তো ওর জামাইয়ের তদবির করতেই ব্যস্ত থাকবে। গোপালও কেনাকাটা করবে, তাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, সবাই হাত খুলে খরচ করে কেনাকাটা করবে, আর আমি ওই কেনাকাটায় ভাগ বসাবো। একদম এইটাই বলতে চাইছিলাম। শোন, তোরা শুধু ভাবনা চিন্তা করে নে কিভাবে কুচির কাজটা করা হবে। আমি আগামীকাল রাজসভায় একটু বিশদে জেনে নেব যে কে কি কবে কিনছে। কেমন? বেশ, তাহলে তো কাজ আরো সোজা হয়ে গেল। আমরা সোজা কাজ করব, আপনি মজা নেবেন। একদম। এই কি বলছি শোনো না। মুখ চলছে, কান খোলা।
বলে ভালো। আমি আমাদের জামাইয়ের জন্য একটা আংটি আর মেয়ের জন্য একটা নাক ছাবি বায়না করে এসেছি। হ্যাঁ, মানে মানে তুমি আগামীকাল সন্ধ্যাবেলা দাম মিটিয়ে দিয়ে ওগুলো নিয়ে আসবে, কেমন? ওরে বাবারে কি হলো গো? ষাট ষাট কি হলো? তোমার মুখ ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আর বলবেন না মহারাজ, গিন্নি আমাদের মেয়ে জামাইয়ের জন্য একটা আংটি আর একটা নাক ছাবি বায়না করে এসেছে। আজ সন্ধেবেলা আবার সেগুলো নিয়ে আসতে হবে। গোপাল তাই খরচের ভয়ে পাগল হয়ে যাচ্ছে। তা বাকিদের কেনাকাটা কত দূর? আমি ভাবছি ওই আগামীকাল দুপুরেই সব কেনাকাটা করে নেব। শ্বশুর মশাইয়ের জন্য ধুতি, শাশুড়ি মায়ের জন্য ভালো শাড়ি, হ্যাঁ, আর তারপর ওই ফল মিষ্টি আরো অনেক কিছু, হ্যাঁ, সব কিনতে হবে। আমি তো ভাবছি আজকেই কিনে রাখবো, সন্ধেবেলা একটু যাওয়ার আছে। আমি তো বিয়ে করিনি, তাই আমার জামাই ষষ্ঠী নেই। আমি তাই হাত গুটিয়ে বসে থাকবো। আর বাকিদের? আমার মহারাজ, বুঝে গেছি তোমরা এখন থেকেই ব্যস্ত হয়ে পড়েছো। ঠিক আছে, তাহলে আমি এখনই ছুটি ঘোষণা করলাম। আরে আমার আজকের ভাগ্যটা এতটাই চওড়া যে রাজসভায় শুরুতেই ওই আলোচনা শুরু হয়ে গেল। মানে মানে গোপালের মুখ ভার ছিল, নিজেই কারণ বলে দিল যে আজকে সন্ধ্যাবেলা জামাই আর মেয়ের গয়না কিনতে যাবে। আচ্ছা, আর বাকিরা? বাকিদের ব্যাপারও জেনে নিয়েছি। আমি একটা তালিকা বানিয়ে রেখেছি। কিসের তালিকা? এই যে কে কখন কি উপহার কিনতে যাবে। আরে বাস, তোরা দিনে রাতে চুরি কর, বুঝলি, সারা রাজ্যে চুরি কর। রাঘব বোয়ালের খবর তো আমি দিয়েই দিলাম। এর সাথে সাধারণ প্রজাদের ঘরেও চুরি করব? একদম। মন্ত্রীমশাই, এবারে হিসেবটা 50-50 হবে তো? মানে ওই আমরা যা চুরি করে আনবো তার অর্ধেক আপনার আর অর্ধেক আমাদের। কারণ এবারে তো আর গিন্নিমা নেই, তাই আপনার খরচ নেই। এই তোরা কার সাথে কার তুলনা করছিস? আমি এই রাজ্যের মন্ত্রী, তোদের কাজ দিচ্ছি, এটাই তোদের অনেক ভাগ্যের ব্যাপার। হ্যাঁ না হ্যাঁ, যা পাওয়া যাবে তার 80 ভাগ আমার আর 20 ভাগ তোদের। তোরা দুজনে ওই 10-10 করে নিস, যদি না পোষায় বলে দিস। আরে বাবা রে, না না ঠিক আছে, আপনার শর্তেই রাজি। তোরা চুরি করবি মুখ ঢেকে বা মুখে কালো রং করে, আর গায়ে হাতে তেল মেখে নিবি, ভুলিস না। আচ্ছা মন্ত্রী মশাই, মনে থাকবে। বুঝলে রানী, আমি সব সভাসদদের আজকে থেকেই জামাই ষষ্ঠীর ছুটি দিয়ে দিয়েছি। ভালোই করেছেন, চলুন না আমরাও আগামীকাল বেরিয়ে পড়ি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। সারা দিন রাত এত কাজের চাপ, এত হিসেব নিকেশ, কয়েকদিন একটু ঘুরে এলে মাথাটা হালকা হবে। তাহলে মহারাজ, আমি এখনই সব গুছিয়ে রাখতে বলছি, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। বেশ বেশ, তাই করো, সেটাই ভালো হবে। আমি তো আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছিলাম, জানলা দিয়ে চোর শিখ বাড়িয়ে ওই নতুন পাঞ্জাবি চুরি করে নিয়ে পালিয়েছে। আমিও একটু আগে ওই দুটো থলে নিয়ে কেনাকাটা করে ফিরছিলাম, তারপর দেখি দুদিক থেকে দুটো কালো মতন মুখের লোক এলো আর ছোঁ করে আমার হাত থেকে দুটো থলে নিয়ে পালালো। ছি ছি সেনাপতি, তুমি না আমাদের রাজ্যের সেনাপতি, আর তোমার হাত থেকে চুরি হয়ে গেল? দুটো চোরকে ধরতে পারলে না? অনেকক্ষণ ছুটে একটা চোরকে ধরে ফেলেছিলাম মহারাজ, কিন্তু ওর হাতে এত তেল মাখানো ছিল যে যেই হাতটা ধরি অমনি পিছলে পালিয়ে যায়। মহারাজ, আমার তো বাড়ি থেকে দুটো পাতা কাঁঠাল নিয়ে পালিয়েছে, সাথে একটা রূপোর বাটি। ভেবেছিলাম এই বছর জামাইকে রূপোর বাটিতে পায়েস খাওয়াবো, কিন্তু সর্বনাশ হয়ে গেল। বলো কি? আমি তো ভাবছিলাম কালকেই নিজের শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু এই পরিস্থিতিতে কি করে আর যাব বলো তো?
শোনো সেনাপতি, সবাইকে বলে দেবে আগামীকাল রাজসভায় আসতে, আর রাজ্যে সুরক্ষার ব্যবস্থাও বাড়িয়ে দাও। আচ্ছা মহারাজ। বলি দামটা আর একটু কমাও না। না না না, এর চেয়ে কমে দিতে পারবো না। তুমি যা বলছো তাতে শুধু আংটি হবে, কিন্তু নাক ছাবি হবে না। আরে বাবা, আমার এখন হাত টান অবস্থা, তুমি বোঝার চেষ্টা করো। এক কাজ করো, আমাকে আমাকে তুমি ধারে দিয়ে দাও। আমার কাছে গয়না কেনার একটাই মূল মন্ত্র, আজ নগদ কাল ধার। হয় নগদ দাও, নইলে খালি হাতে যেতে হবে। বেশ, আমি তাহলে কালকেই আসবো, ধারে নিয়ে যাব। হ্যাঁ বাবা রে বাবা, কি শেয়ানা বুদ্ধি! উফ! একেই বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। ধরা পড়লেই পড়তে হবে হাতে হাত করা। আজকে সন্ধ্যাবেলা তো গোপালের গয়না কিনতে যাওয়ার কথা ছিল, সেটার কি হলো? ধুর, ও যা কিপটে, ও বলছে ধারে গয়না দিন। আমি তো সাকরার দোকানের বাইরে ঠাই দাঁড়িয়েছিলাম, গোপাল খালি হাতে বাড়ি গেল আর আমিও খালি হাতে চলে এলাম। গোপালের এই চওড়া কপাল। কিন্তু সুযোগ একবার পেলে আমরা হাতছাড়া করব না। হ্যাঁ, তোমাকে যে এত করে বললাম সন্ধেবেলা জামাইয়ের আংটি আর মেয়ের নাক চাবিটা নিয়ে এসো, তা কথা কানে যায়নি নাকি? ও শেখ রাজা দাম চাইলো, তা শুনেই আমার মাথা খারাপ হয়ে গেল। মানেটা কি? শেখরা বলেছে আজ নগদ কাল ধার, তাই আমি কালকে ধারে নিয়ে আসবো। ওহ, তোমাকে নিয়ে আর পারি না। হ্যাঁ, মেলা কথা না বলে খেতে দাও দেখি। দিচ্ছি। তা বলি রাজ্যের খবর কিছু শুনেছো? হ্যাঁ, কি খবর? এই যে আজকে সন্ধ্যাবেলায় অনেক জায়গায় চুরি হয়েছে। হ্যাঁ, বলো কি? হ্যাঁ গো হ্যাঁ, আগামীকাল তোমাদের রাজসভার ছুটি বাতিল। রাজবাড়ি থেকে লোক এসেছিল, জানিয়ে গেছে। ব্যাপারটা কি? বলছি হাত পা ধুয়ে নাও, খেতে বসো। বলছি দাঁড়াও। রাজ্যে এতগুলো লোকের বাড়ি থেকে চুরি হয়ে গেল। ভগবানের অশেষ করুণা মহারাজ, আমার বাড়ি থেকে এখনো চুরি হয়নি। হয়নি তো কি হয়েছে, হবে। তোমার বাড়িতেও চুরি হবে। বাবা, মন্ত্রীমশাই, আপনি কি আগে থেকেই জানেন নাকি যে আমার বাড়িতেও চুরি হবে? তা চোর কি আপনার মাস্তুতো ভাই নাকি? কি মন্ত্রী, তুমি কি চোরকে চেনো? সত্যি মন্ত্রীমশাই, আপনি চেনেন? চেনেন? না মানে এই চিনি না আসলে, ইয়ে করলাম, মানে আন্দাজ করলাম। কোন যুক্তিতে আন্দাজ করলেন মন্ত্রীমশাই? না আসলে যারা যারা এই বছর জামাই ষষ্ঠীতে যাচ্ছে বা জামাই আদরের আয়োজন করেছে, চোর বেছে বেছে তাদেরই চুরি করছে তো, তাই আর কি। বুঝেছি, এটার সাথে মন্ত্রীমশাইয়ের একটা যোগ থাকলেও থাকতে পারে। আচ্ছা, যে জন্য তোমাদের ডাকা, তোমাদের যে দীর্ঘকালীন জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি দিয়েছিলাম, সেটা বাতিল করে শুধুমাত্র জামাই ষষ্ঠীর আগের দিন থেকে জামাই ষষ্ঠীর পরের দিন পর্যন্ত ছুটি থাকবে। আচ্ছা মহারাজ। আর সবাই একটু সাবধানে থেকো, দিনকাল খুব খারাপ। মন্ত্রীমশাই অত জোর দিয়ে কেন বললেন কথাটা? ব্যাপারটা ভেবে চিনতে দেখতে হবে। এই তো পুটি, এই পুটি, শোন। বলো। বলছি, তুই বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ গো দাদু। শোন না, তোর বাবাকে একবার দুপুরবেলা আমার সাথে দেখা করতে বলিস তো। আচ্ছা দাদু, ঠিক আছে, আমি বলে দেব। বেশ, এই তাড়াতাড়ি আসতে বলিস, কিন্তু বেশি দেরি যেন না করে। ঠিক আছে গো দাদু, বলে দেব। এবারে বিজ্ঞানীর বাড়ি একবার যেতে হবে। এটাই কাজ হবে তো বিজ্ঞানী? আলবাত হবে। এই হলো আমার আবিষ্কৃত বিশেষ চুলকানি চূর্ণ। একবার লাগলে 10 ঘন্টা চুলকবে। ঠিক আছে। ও গোপাল দাদা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, শোনো পুটির বাবা, তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? তুমি আজ বিকেলে আমাকে একটা বড় ঝুড়িতে সবজি দেবে। শুধু সবজি না, সবজির সাথে ওই ফল মূল মাছ সবকিছু টাটকা না হলেও চলবে।
সেটা আবার কেন? সে পরে বলবো। আচ্ছা আচ্ছা গোপাল দাদা। বাবা, পুটির বাবা এত শাক সবজি ফল নিয়ে বাড়ি যাচ্ছ নাকি? না না, গোপাল দাদার বাড়ি যাচ্ছি। জামাই ষষ্ঠীর এলাহি আয়োজন করেছে তো। ও তাই তো তাই তো, বেশ বেশ, যাও যাও যাও। বলিস কি রে? হ্যাঁ, নিজের চোখে আমরা দেখে এলাম। যে পরিমাণ শাক সবজি ফল আছে সেই সব দিয়ে আপনার ওই 1 সপ্তাহ চলে যাবে। তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজকে ওঁত পেতে থাকবি, কোন রকম সুযোগ পেলেই নিয়ে আসবি। আচ্ছা মন্ত্রী মশাই। এই এসব তুমি কি মেশাচ্ছ ঝুড়িতে? হ্যাঁ, চুপ, এটা চোরের দাওয়াই। এখন এই ঝুড়ি এখানেই থাকবে। যদি মন্ত্রীর কথা মতন চোর বাবাজি নিলেই ফাঁসবে। যাও যাও, আমার জন্য একটু মুড়ি বাদাম নিয়ে এসো, যাও। আহা, মুড়ির কি স্বাদ! এই কটা সবজি ফলগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, দেখ দেখ। এ তো দারুণ সুযোগ। দরজা জানালা ভাঙার, শীত কাটার কোনো ব্যাপার নেই। ঠিক, তাহলে আর দেরি কেন, চল। ওরে বাবা রে, কি চুল করছে রে? ওরে বাবারে, আমারও হাত চুল করছে। ওরে বাবা রে, চুল করছে তো। ওরে বাবারে, এই কে রে? এই সেরেছে, গোপাল চলে এসেছে। আর পালানোর পথ নেই। এবার আমরা কোথায় যাব? কোথাও যেতে পারবি না। সারা রাত এই উঠোনেই গোল গোল করে ঘুরতে থাক। ও এখনো বেটারা এলো না। ওরা ধরা পড়ে গেল না তো? ধরা পড়ে আমার নাম বলেনি তো? না না, আজ আর রাজসভায় যাব না। বলবো বলবো হ্যাঁ, আমার শরীর খারাপ, আমি চুরির কিচ্ছু জানি না। হ্যাঁ, শুধু মন্ত্রী আসেনি। মন্ত্রীমশাই ভয়ে আসেননি মহারাজ। মানে মন্ত্রীমশাইয়ের 2 বিষাক্ত হাত ধরা পড়ে গেছে। এরা দুজনে মন্ত্রীমশাইয়ের নির্দেশে সবার বাড়ি বাড়ি চুরি করেছে, ছিনতাই করেছে। তাহলে আর দেরি কেন, চলুন মন্ত্রীকে ধরে আনি। এ না হয় ধরবেন, কিন্তু উনি যদি অস্বীকার করেন, কারণ চুরির সময় উনি তো উপস্থিত ছিলেন না, যদি বটা ঘটার কথা অস্বীকার করেন। সে ভাবনাও আমার ভাবা আছে। শোন বটা ঘটা, এই তো ভালো বুদ্ধি, চলো সবাই। ও মন্ত্রী মশাই, আরে বটার গলা না? দাঁড়া, দরজা খুলছি। না না, খবরদার না, এখন দরজা খুলবেন না। আরে কেন? দরজা খুললে কি হবে? বলছি তো খুলবেন না, আমরা এখান থেকেই কথা বলবো। তোদের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোদের যে গতকাল সন্ধ্যাবেলা গোপালের বাড়িতে চুরি করতে পাঠালাম, সেটার কি হলো? সেটা আমি পরে বলবো। আগে বলুন, আপনি আজ রাজসভায় যাননি কেন? আরে ভয়ে ভয়ে, আমি ভাবলাম তোরা ধরা পড়ে গেছিস। এবার আপনি দরজা খুললেই দেখতে পাবেন আমরা কি এনেছি। একবার বলে দরজা খুলুন, একবার বলে খুলবেন না। কি হচ্ছেটা কি বটা? এ কি? মন্ত্রী, তাহলে তুমি সেই চোরের মাথা? মানে মাস্তুতো ভাই, আমার চালে সব নিজের মুখে স্বীকার করে নিলেন, আর কিছু না বললেও হবে। না 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 না, আরে ওই তো আমার চুরি যাওয়া জিনিস। ওই তো,
ওই তো আমার শ্বশুর মশাইয়ের গিলে করা পাঞ্জাবি। সেনাপতি, মন্ত্রীকে আর বটা ঘটাকে কারাগারে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দাও। একদম মেরে জামাই আদর করব। চলুন। আবার ধরা পড়ে গেলাম। এবার সবার ছুটি, যাও যাও আনন্দ করো, খাও আর খাওয়াও। কি গো, বলি বেলা তো অনেক হলো, উঠবে তো নাকি? কাল সারা রাত যা ধকল গেছে, তাই একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। বলি ধকল আবার কি? দিব্যি তো ঘুমাচ্ছিলে। সেটা তুমি বুঝলে তো হয়েই যেত গিন্নি। আসলে সামনেই তো জামাই ষষ্ঠী, তার উপর তুমি যা আয়োজন করেছো সেটার ধকলেই স্বপ্ন দেখছিলাম আর কি। জমানো দই জমজমাট খাবার, দারুণ হয়েছে রান্না। জমজমাট জামাই ষষ্ঠী, শুরু হবে আমার কান্না। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা কি হলো, সবাই আজ এত চুপচাপ কেন? চুপ না থেকে আর কি উপায় আছে বলুন মহারাজ? আরে কি হয়েছে সেটা বলবে তো। দেখছেন মহারাজ, গোপাল কেমন প্যাঁচ দিয়ে দিয়ে কথা বলছে। তাই তো দেখছি। গোপাল, খুলে বলো বলো, কি বলতে চাইছো? আসলে মহারাজ, আমরা সবাই একটা অনুরোধ অনেকদিন আগেই করেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু মন্ত্রী মশাইয়ের বিরোধের কথা শুনে আপনি আমাদের অনুরোধ রাখেননি। কোথায় কি পান্তা ভাতে ঘি, হ্যাঁ, আমাকে জড়িয়ে দিল। আর কি হয়েছে বলো, অত ভনিতা করো না। আমাদের বেতন বাড়াতে হবে মহারাজ। বাজারে জিনিসপত্রের যা আগুন দাম হয়েছে, তাই এই বেতনে আমাদের পোষাচ্ছে না। বুঝতে পারছি, কিন্তু সবাইকে এখন বেতন বাড়ালে মহারাজের রাজকোষে টান পড়বে, তাই না মহারাজ? হ্যাঁ, তা তো বটেই। আমার মতন একজন সৎ নিষ্ঠাবান উপদেষ্টাদায়ক মন্ত্রী থাকতে আমি এসব হতে দিতে পারবো না। মহারাজ, বিগত 3 বছর ধরে একই বেতনে কাজ করছি, নুন আনতে তো পান্তা ফুরিয়ে যাচ্ছে মহারাজ। বাড়িতে গিন্নিকে কোনো হাত খরচ দিতে পারি না বলে কত কথা শুনতে হয় জানেন মহারাজ। রাজসভায় ভাষণ না দিয়ে বাড়িতে গিন্নিকে শাসন করো। আমি আজকাল আমার গিন্নিকে যা শাসন করি না, আমার ওপরে ও টু শব্দটাও করতে পারে না। তাহলে কি দাঁড়ালো, তোমাদের বেতন এখন বাড়ানো হচ্ছে না। আবার ঘুরে ফিরে আমরা সেই এক জায়গায় পৌঁছে গেলাম। মন্ত্রী মশাই মহারাজকে বললেন, আর মহারাজ আমাদের প্রস্তাব নাকচ করে দিলেন। না, এভাবে হবে না, অন্য রাস্তা ভাবতে হবে, অন্যভাবে চিন্তা করতে হবে। ঠিক বলেছ গোপাল, মন্ত্রী মশাইকে এমন ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হবে যাতে উনি নিজেই বেতন বাড়ানোর প্রস্তাবটা মহারাজের সামনে পেশ করেন। হ্যাঁ, সুযোগ তো আসবেই, দেখি কি করা যায়। সারাদিন তোদের খেলাধুলো চলছে। আরে পড়াশোনা ভুলে গেছিস নাকি? বেশি পড়াশোনা করে কি হবে দাদু? বুদ্ধিমান হবি, পরে ভালো চাকরি করবি, ব্যবসা করবি, আনন্দে খুশিতে দিন কাটাবি। এখন তো আমরা আনন্দেই আছি দাদু। চুপ, শোন, আমরা একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলো দাদু? তোরা ফাঁকতালে মন্ত্রী মশাইয়ের উপরে নজর রাখবি। উনি ওনার গিন্নির উপর কিভাবে শাসন করেন সেটা এসে আমাকে জানাবি। আচ্ছা দাদু। এই শোনো না, কান খোলা আছে, চট করে বলে ফেলো, ঝট করে শুনে ফেলি। একটা তোমার কাছে আবদার করছি। আবদার? রাগ করো না জানো। তা কি আবদার শুনি? আমাকে 5টা মোহর দেবে গো। 5 মোহর? সামান্য 5 মোহরই তো, দাও না গো। একটা জিনিস না আমার পছন্দ হয়েছে, কিনবো। আমার কাছে এখন 5 মোহর নেই, ট্যাগ খালি। একদম বাজে কথা বলবে না তো। আমি মোহর চাইলেই তোমার ট্যাগ খালি হয়ে যায় না। এই বিরক্ত করো না তো,
তুমি জানো 5 মোহর রোজগার করার জন্য আমাকে কত খাটতে হয়, কত পরিশ্রম করতে হয়। কি পরিশ্রম করো শুনি? রোদ ঝড় জল পেরিয়ে রাজসভায় চাকরি করতে যাই গিন্নি। সে তো যেতেই হবে। তাহলে তুমি বলো আমাকে কত পরিশ্রম করতে হয়, কত মাথা খাটাতে হয়। মাথা ঘামাতে ঘামাতে আমার মাথার সব চুল যে উঠে গেল। এ উঠে যাক, তুমি আমাকে এত কথা না বলে 5টা মোহর দেবে কিনা বলো সেটা। তুমি কি এমন পরিশ্রম করো যে তোমাকে 5 মোহর দেব? বেশ, দিতে হবে না। এবার আমার পরিশ্রমের মূল্য আমি বুঝে নেব। এই শোনো না, আজকে বেলার দিকে বাজারে গেছিলাম। আমার না একটা জামদানি শাড়ি খুব খুব পছন্দ হয়েছে। আমাকে ওটা কিনে দাও না গো। মাসের শেষে আমার আমদানি তো আর বাড়েনি যে তোমাকে জামদানি কিনে দেব। যেগুলো আছে সেগুলো পড়ো। এরকম করে বলছো কেন? আর কি রকম করে বলবো, সব সময় তোমার বায়না আমার সয় না। ফের যদি বায়না করতে দেখেছি তো তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো। এই, তুমি আমাকে কি কথা বললে? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? হ্যাঁ করছি, করতে বাধ্য হচ্ছি। অর্থ তো আর গাছে ফলে না, অনেক কষ্ট করে রোজগার করতে হয়। আহ কি সুন্দর গন্ধ। গন্ধেই প্রাণটা ভরে গেল গিন্নি। আজকে রাতে কষা মাংস আর রুটি, প্রাণ পেট সব ভরবে। হ্যাঁ, খাবার আগে পরিশ্রমের মূল্য দিতে হবে, না হলে আমার বানানো খাবার স্পর্শ করবে না। পরিশ্রমের মূল্য সেটা আবার কি গিন্নি? এই 2 মোহর দিতে হবে। মানে? এই যে হাত পুড়িয়ে রান্না করলাম সেটার মূল্য। আগুনের সামনে বসে বসে রুটি মাংস বানাতে বুঝি কষ্ট হয় না? কিছুই তো বুঝতে পারছি না। তুমি নিজেই তো সন্ধেবেলা আমাকে কত কথা বললে। এখন আমি যা যা পরিশ্রম করব, পরিশ্রমের মূল্য তোমার কাছ থেকে কড়াই গন্ডায় বুঝে নেব। বাপরে বাপ, তাহলে এখন এই রুটি মাংস খাওয়ার জন্য 2 মোহর দিতে হবে? হ্যাঁ, নইলে নিজে রান্না করে খাবে। কি জ্বালা। এই নাও 2 মোহর, এবার খাই স্বচ্ছন্দে। এই না 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 না, মশারির ভেতর ঢোকা যাবে না। আগে 1 মোহর দাও। আমি মশারি টাঙিয়েছি, বিছানা গুছিয়েছি, পরিশ্রমের মূল্য দাও। কি মুশকিল রে বাবা। মুশকিল কোথায়, যা ন্যায্য তাই চেয়েছি। বাড়তি কথা না বলে 1 মোহর দাও, না হলে খাটের নিচে শুয়ে পড়ো। এই নাও ধরো, খুশি? খুব খুশি, খুব। ফতুয়াটা কোথায় গেল? ফতুয়া। আরে ও গিন্নি, এই না তোমার ফতুয়া, আমি কেচে মার দিয়ে শুকিয়ে রেখেছি। এটা পরে রাজসভায় যাও। ও, এই তো চাই। আমারও চাই। তোমার আবার কি চাই? 2 মোহর, পরিশ্রমের মূল্য দিলে দাও, না হলে খালি গায়ে রাজসভায় যাও। হ্যাঁ। উফ, কি জ্বালা। জ্বালা কিসে? আমি তো আমার পরিশ্রমের মূল্য চাইছি। হ্যাঁ, এই নাও ধরো। এরকম খুচখাচ নাচে একবারে বলো তো কত মোহর লাগবে? তুমি তো আমার কাছের লোক, তাই প্রত্যেকদিন 3 মোহর করে দিও। হ্যাঁ, প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আমার হাত খরচ গো। উফ, কি জ্বালা। ওই দেখ, দাদু কিরকম শুকনো আমসত্ত্বের মতো মুখ করে আসছে। কি হলো দাদু? দিদার সাথে ঝগড়া হয়েছে নাকি? না না, ঝগড়া না, অনেক জ্বালা। তোদের আর কি বলবো। যাই হোক,
ওই মন্ত্রী মশাইয়ের খোঁজ নিয়েছিলি? হ্যাঁ দাদু, গতকাল সন্ধ্যাবেলা মন্ত্রী মশাই শাসন দেখে এলাম, ভাষণ শুনে এলাম। কিরকম কিরকম? গতকাল সন্ধ্যাবেলা আমার না একটু জামদানি শাড়ি খুব খুব পছন্দ হয়েছে। মাসের শেষে আমার আমদানি তো আর বাড়েনি যে তোমাকে জামদানি কিনে দেব। সব সময় তোমার বায়না আমার সয় না। ফের যদি বায়না করতে দেখেছি তো তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো। আচ্ছা, এই ব্যাপার। এই তো এবার আমার জ্বালা মিটবে, চিন্তা কমবে। কিসের জ্বালা, কিসের চিন্তা দাদু? সেসব জেনে কাজ নেই তোদের। তোদের ভোলার দোকানের মিষ্টি খাইয়ে দেবো। হ্যাঁ, এখন রাজসভায় যাব, তারপর দুপুর বেলা কেমন আছেন মা ঠাকুরুন? কেমন শব্দ থেকে মা বাদ দিয়ে জিজ্ঞেস করো। মা বাদ দেব মানে? জিজ্ঞেস করো কেন আছি। কি হয়েছে আপনার? তোমাদের মন্ত্রী মশাই আজকাল কেমন খেটে হয়ে গেছেন। কিছু আবদার করলেই চিৎকার চেঁচামেচি করেন, আর একটাই ভয় দেখান, বাপের বাড়ি দিয়ে আসবো। আজকেই সমস্যার সমাধান হবে। সামনের মনোহারি দোকান থেকে একটা কাগজ কলম নিতে হবে, তারপর আসল কাজটা করতে হবে। তোমার সাথে কথা বলতে গিয়ে কত দেরি হয়ে গেল। ধুর ধুর ধুর, এখনো রান্না হয়নি। এই কে রে? আমি বৃক্ষ বাবা, কাগজটা খুলে পড়ো। বাবা, আমি জানি তোর খুব কষ্ট। তোর স্বামী তোকে দিন রাত উঠতে বসতে শাসন করে আর হুমকি দেয় তোকে বাপের বাড়ি দিয়ে আসবে। এই কষ্টের থেকে মুক্তির একটাই উপায়। আজ থেকে তুই শুধু নিজের জন্য রান্না করবি, বাড়ির কোনো কাজ করবি না। আর তোর কর্তাকে বলবি বাড়ির কাজ করাতে হলে প্রত্যেক দিন 10 মোহর করে হাত খরচ দিতে হবে। পরিশ্রমের মূল্য 10 মোহর। এর মধ্যে 7 মোহর তুই নিজের কাছে রাখবি, আর এই সৎ উপদেশ দেওয়ার জন্য 3 মোহর রোজ সন্ধ্যাবেলা এই বট গাছের নিচে আমার প্রণামী হিসেবে রেখে যাবি। ইতি তোর শুভাকাঙ্ক্ষী বৃক্ষ বাবা। বাহ, বেশ ভালো বুদ্ধি তো। তা আপনি একবার দেখা দিন না বৃক্ষ বাবা। বাবা, বট গাছে কোরা, কি অলৌকিক কাণ্ড। জয় বাবা, জয় বাবা। আরে গিন্নি, তুমি একা একা খেতে বসে পড়েছো? হ্যাঁ, খিদে পেয়েছিল তাই খেতে বসে পড়লাম। আরে আমাকে ভাত বেড়ে দেবে তো নাকি? তোমার খাবার তুমি রান্না করে দাও। আমি নিজের মতন রান্না করেছি, নিজে খাচ্ছি। এই ছেড়েছে, আমি রান্না করতে পারি নাকি? রান্না করতে পরিশ্রম লাগে, তাই আগে পরিশ্রমের মূল্য দাও। প্রত্যেক দিন 10 মোহর, তারপর রান্না করব, ঘরের কাজ করব। এই তো মহা মুশকিল। কোনো মুশকিলের ব্যাপার না। না, দেখি বাইরে ভোজনালয়ে কিছু খাবার পাওয়া যায় কিনা। দেখো এত বেলায় খাবার পাও কিনা। তাছাড়া বাইরে তেল ঝাল খাবার খেয়ে শরীর খারাপ করলে আমাকেই তো দেখতে হবে। তখন কিন্তু আমার পরিশ্রমের মূল্য 15 মোহর প্রতিদিন হয়ে যাবে। কি জ্বালা! কোনো জ্বালার ব্যাপার নেই, আমি খেয়ে উঠে চট করে রান্না করে দিচ্ছি। তুমি 10 মোহর প্রস্তুত রেখো। আচ্ছা, সন্ধ্যেবেলা দেবো। এই নাও সন্ধেবেলার তেলে ভাজা মুড়ি। এই নাও আজকের হাত খরচ 10 মোহর। বলছি,
প্রত্যেকদিন 10 মোহরটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তবে যাও, বাইরের খাবার খাও, আমি নিজের মতন নিজের কাজ করব। খাবো, দাবো, ঘুমাবো, সংসারের কোনো কাজ করব না। কি জ্বালা! ধন্যবাদ বৃক্ষ বাবা, আপনার দেওয়া বুদ্ধিতে কাজ হয়েছে। এই যে আপনার প্রণামী 3 মোহর আমি এই বটতলায় রেখে গেলাম। জয় বৃক্ষ বাবা, জয়। কি মা ঠাকুরুন, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই তো ওষুধে তার মানে কাজ হয়েছে, 3 মোহর পেয়ে গেলাম। এই নাও গিন্নি, 3 মোহর, তোমার আজকের পরিশ্রমের মূল্য। তুমি এত ভালো হয়ে গেলে কবে থেকে গো? আমার আবদার শুনছো যে? তুমি আমার 7টা না 5টা না, একটা মাত্র বউ, আবদার তো শুনতেই হবে। হ্যাঁ, এই নাও, তোমার জন্য ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি বানিয়েছি। রাজসভা থেকে ফেরার সময় বাজার থেকে পাকা কাতলা নিয়ে এসো। বাহ, রাজসভা থেকে ফিরে এসে মাছের ঝোল আর ভাত খাবো। আর বলি, আজকে 10 মোহরটাকে এখন দেবে? ওরে বাবা, আজকেও দিতে হবে? সে তো দিতেই হবে। আমি তো কালকেই বললাম প্রত্যেক দিন 10 মোহর করে দিতে হবে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই কেমন আছেন? আপনার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। শুকনো তো হবেই। প্রত্যেক দিন গিন্নিকে হাত খরচ বাবদ 10 মোহর করে দিচ্ছি। 500 মোহর বেতন পাই। এইভাবে চলতে থাকলে 300 মোহর তো গিন্নিকেই দিতে হবে। সে তো দিতেই হবে, মা ঠাকুরুন এত পরিশ্রম করেন। আমিও আমার গিন্নিকে রোজ 3 মোহর করে হাত খরচ দিই, কিন্তু আমার মনটা বেশ ফুরফুরেই আছে। বাবা, আমার কষ্ট দেখে তোমার আনন্দ হচ্ছে নাকি? না না, কি যে বলেন। একটু দেরি হয়ে গেল। যাই হোক, আলোচনা শুরু করা যাক। এর একটা বিহিত করতেই হবে। বলি, কাতলা মাছ কত করে দিচ্ছিস রে? পাকা কাতলা আছে 104 মোহর। ওরে বাবা, আপনি তো 5 মোহর দিয়েও আগের মাসে 100 মাছ কিনেছেন, এখন তো দাম কমেছে, তাও ওরে বাবা করছেন। ও না না, কিছু না। দে দে, 100 কাতলা দে। বাঁচতে গেলে খেতে তো হবেই। আমাদের হঠাৎ ডেকে পাঠালেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আসলে একটা বিপদের মধ্যে পড়েছি। আহা, কি বিপদ সেটা তো বলুন। আপনি আমাদের মোহর দেবেন আর আমরা আপনাকে বিপদের হাত থেকে উদ্ধার করে দেব। আরে মোহরই তো আর হাতে থাকছে না। কেন? আপনি এত বেতন পান, সব খরচ হয়ে যাচ্ছে নাকি? ধুর, এতদিন আমি গিন্নির ওপর শাসন চালাতাম, আর এখন প্রত্যেক দিন 10 মোহর করে না দিলে রান্না করবে না, বাড়ির কাজ করবে না। আরে বাবা রে, প্রত্যেকদিন 10 মোহর মানে তো মাসে 300 মোহর। আমি 500 মোহর বেতন পাই, তার মধ্যে 300 মোহর গিন্নিকে দিয়ে দিই। আমার হাতে থাকে 200 মোহর। এই দিয়ে বাজার দোকান কিভাবে করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। মহারাজকে বলুন বেতন বাড়াতে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কদিন আগেই তো মহারাজকে বললাম যে বেতন বাড়াতে হবে না। আপনি এই রাজ্যের মন্ত্রী, আপনি বুঝিয়ে বললে মহারাজ ঠিক শুনবেন। ঠিক বলেছিস। বুঝলে সবাই, আজ আমি মহারাজের কাছে আমাদের সবার বেতন বাড়ানোর প্রসঙ্গ তুলবো। কেন? এই তো আপনি কদিন আগে বললেন বেতন বাড়ানো যাবে না। আরে বাবা, বেতন না বাড়ালে এরপর আমাকে পথে বসতে হবে, বুঝতে পারছো না? বেশ, এতদিনে আপনার সুমতি হলো তাহলে। আর মহারাজ যদি রাজি না হন? তাহলে আমরা সবাই একসাথে আন্দোলন করব। মন্ত্রী মশাই আমাদের পাশে থাকলেই হবে। হ্যাঁ, থাকবো থাকবো।
মহারাজ, আমার একটা আর্জি ছিল। কি আরজি বলো মন্ত্রী? আমি অনেক ভেবে দেখলাম, কয়েকদিন আগে সভাসদেরা ঠিক কথাই বলেছিল। কি ঠিক কথা? মানে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু আমাদের বেতন একই রয়েছে। হ্যাঁ মানছি, কিন্তু হঠাৎ করে আমি বেতন বাড়াতে পারবো না। তুমি নিজেই বলেছো রাজকোষে টান পড়বে, এখন তুমি নিজেই আবার অন্য কথা বলছো। বলতে বাধ্য হচ্ছি মহারাজ, সংসারের খরচ সামলাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বেতন বাড়াতে হবে। বাড়াতে হবে, বাড়াতে হবে। হ্যাঁ মহারাজ, এভাবে চলতে পারে না। রাজ্যের রোজগার বাড়ছে কিন্তু আমাদের বাড়বে না, তাহলে এই রাজসভায় চাকরি করে কি লাভ মহারাজ? মহারাজ, গোপাল মন্ত্রী মশাই ঠিকই বলেছে। মহারাজ, বেতন বাড়িয়ে দিন, নইলে আর পারা যাচ্ছে না। বেশ বেশ, তোমরা এত করে বলছো যখন, তোমাদের সবার বেতন বাড়ানো হবে। আগামী মাসে যা বেতন পাবে তোমরা, তা বর্ধিত হারেই পাবে। কি সবাই খুশি তো? খুব খুশি। ধন্যবাদ মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে। আরে ধন্যবাদ আমাকে দাও বিজ্ঞানী, আমার জন্যই তো বেতন বাড়লো। মনোজা, আরে আমি তো মহারাজকে বললাম বেতন বাড়ানোর কথা। আপনি তো নিজের মন থেকে এমনি এমনি বলেননি, মানে আমি আপনাকে বলিয়েছি মন্ত্রী মশাই। এই, তুমি আবার কখন বলালে? এই যে রোজ আপনার 10 মোহর করে খরচ হয় গিন্নিমার হাত খরচ বাবদ, সেটা তো আমার বুদ্ধিতেই। আরে কি বলছোটা কি? ঠিকই বলছি। কিছুদিন আগে একটা বট গাছের নিচ দিয়ে আপনার গিন্নি যাচ্ছিলেন। কি সব তোমার বুদ্ধিতে? হ্যাঁ, শুধু তাই নয়, গিন্নিমা রোজ রাতে বটতলায় 3 মোহর করে বৃক্ষ বাবার জন্য ওরফে আমার জন্য রেখে যান, আর আমি সেটা দিয়েই এতদিন আমার গিন্নিকে হাত খরচ দিচ্ছিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। কিন্তু আর লাগবে না, এবার তো বেতন বেড়ে গেল, আর কোনো সমস্যা হবে না। গিন্নিমাকে ব্যাপারটা বুঝিয়ে বলে দেবেন, কেমন? মানে গোপাল আপনার কাছ থেকে সোজা আঙুলে ঘি বের করতে পারেনি, তাই আঙুল বাঁকা করেছে, আর আপনি অমনি ছেঁকা খেয়েছেন। ওরে বাবারে! এই তোলো তোলো, মন্ত্রী মশাইকে তোলো। যা ছ্যাঁকা খেয়েছেন, এখন কদিন আর ওনার জ্ঞান ফিরবে না। ওই তো চিকিৎসা শুরু করো।